স্মৃতিরত্ন কোনো রকমে উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত কষ্টের সীমা ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার এই গায়ের ওপর। আজকের গল্প কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মজাদার হাসির গল্প লালুর গুরু সেবা। SR মিউজিক বিনোদনের আসর, গান, কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। আমরা একটি ছোট বাংলা স্কুলে একই ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চললেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করতে হবে। সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, তবেই ওর এই উপদ্রব বন্ধ হবে। শুনে লালুর বাবা বললেন, না, আমার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন আমি একজন উকিল হয়েছি। আমার নাম ডাক প্রসার তো তোমরা জানোই। আমার ইচ্ছে ছেলেও যেন আমারই মতো নিজেই পড়াশোনা করে। কিন্তু তার মা শর্ত দিল, যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে না পারবে, তখন থেকেই রাখা হবে ওর একজন পড়ানোর টিউটর। সে যাত্রা লালু ছাড় পেল, কিন্তু মনে মনে মার ওপর সে রইল চটে। লালু মনে করত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাবা বেশ ধনী। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই থেকে লালুর মায়ের আশা তাদের গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেবেন। কিন্তু গুরুদেবের বেশ বয়স হয়েছে, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। এবার সেই সুযোগ ঘটে গেল। গুরুদেব স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে তার মনের বাসনা পূরণ হবে, বাড়িতে গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন বিছানা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে গুরুদেবের কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই ফাঁকে নিজের হাতে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে গুরুদেব শুয়ে পড়লেন। চাকর বাকর তবেই ছুটি পেল। নরম বিছানায় আরামে শুয়ে গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁইয়ে মশারি ফুঁড়ে তার গোলগাল ভুঁড়ির ওপর জল পড়ছে। উফ, এ কি কাণ্ড! কি ঠান্ডা সে জল! তাড়াতাড়ি মশারির বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। উফ, কি ঠান্ডা! ফিতের খাট ভারী নয়, মশারি সহ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে
আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুজেছেন, অমনি দু চার ফোঁটা ঠান্ডা জল টপ টপ করে আবার পেটের ওপরে ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইস, ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে, কি অবস্থা। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে নিয়ে গেলেন, কিন্তু শোবা মাত্রই তেমনি জলের ফোঁটা। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। এদিকে যেমন বৃষ্টি তেমনই ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জোকি। কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেলরা সেখানে বসেন। গুরুদেব অগত্যা তাতেই বসলেন, উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁট, শীতে গা শিরশির করছে। কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে দিলেন, শরীর অবশ, ঘুমে চোখের পাতা বুজে আসছে। তার উপর বেশি খাওয়া আর রাত জাগার ফলে দু একবার চোঁয়া ঢেকুর উঠল। হঠাৎ এমন সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু কি জানি এরা সংখ্যায় কত। মাত্র মিনিট দুই, গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অসংখ্য। তাদের কামড়ে যেমন জ্বলুনি তেমনই চুলকুনি। হাত পা ছুঁড়ে গামছার বাড়ি মেরেও কিছুতেই তাদের হাত থেকে রেহাই নেই। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তিনি ঘেমে উঠলেন। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু পারলেন না। মনে মনে ভাবলেন, নন্দরানী নরম বিছানায় মশারির মধ্যে আরামে ঘুমোচ্ছে, বাড়ির সবাই ঘুমোচ্ছে, শুধু 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 আমারই ঘুমোবার উপায় নেই। আহ! কোথাকার ঘড়িতে 4টে বাজল। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আয় আয়, আমি আর পারিনি। বলেই বারান্দার একটা কোনায় ঠেস দিয়ে বসে পড়লেন। সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর থাকছি না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার কারণ বোঝা গেল। কিন্তু দেখতে দেখতে অচেতন প্রায় স্মৃতিরত্ন ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। তাকে যে গুরুদেবের সেবায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ করেছেন মাত্র, তেমন ভালো খাওয়া হয়নি। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নন্দরানী নিচে নেমে এলেন। দেখেন দোর খোলা। গুরুদেব তাঁর আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলেন তিনি নেই তো। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি, আসন, পূজা আহ্নিকের জিনিসপত্র সব এলোমেলো। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকতে লাগলেন, রঘু, এই রঘু,
কোথায় গেলি? তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল। ও কি, ঘরের এক কোণায় আলো অন্ধকারে মানুষের মতো কি একজন বসে না? সাহস করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখলেন। এ কি, এ যে গুরুদেব! ভয়ে তিনি চেঁচিয়ে উঠলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে তাকালেন। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেললেন। শুধলেন, ঠাকুর মশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন কোনো রকমে উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত কষ্টের সীমা ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার এই গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধার যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ ভিজে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপর আরো যে দুটো ঘর আছে। বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? বলতে বলতেই তার হঠাৎ মনে হলো, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখলেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লালু কোথায়? কাজকর্ম চুলোয় যাগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে নিয়ে আসবি। লালুর বাবা সেইমাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হকচকিয়ে গেলেন। কি করছো? হলো কি? আরে কি করছো? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয়তো মার লালুকে বাড়ি থেকে তাড়াও, না হয়তো আমি আজই গঙ্গায় ডুব দেব। হ্যাঁ, কি করলো সে? বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে তা তুমি চোখে দেখো গে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এই দোষী ছেলেকে নিয়ে ঘর করবো কি করে তা তুমি বলো। গুরুদেব সব ব্যাপারটা বুঝলেন। নিজের বোকামিতে তিনি হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বলল, লালুবাবু কঠি মে नहीं है। আর একজন এসে জানালো, সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দরানীর ছোট বোন, সে থাকে অন্য পাড়ায়। এরপরে দিন 15 লালু আর এ বাড়িতে পা দিল না। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।